দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো আমাদের হচ্ছে ম্যানেজমেন্ট অফ টেকনোলজি কনসেপ্ট আমরা লাস্ট ক্লাসে দেখলাম। তো আজকে আমরা দেখব টেকনোলজি লাইফ সাইকেল। তার মানে কোনো একটা টেকনোলজি শুরু থেকে শেষ পর্যন্ত কতদিন যাবে, কিভাবে হবে, এই জিনিসটা দেখবো। অ্যান্ড উইল সি সাম কেস স্টাডিজ of different companies who for the technology life cycle. So technology life cycle describes the cost and profit of a product from technological development phase. তুমি শুরু থেকে করলা, ডেভেলপ করলা, ডেভেলপমেন্ট ফেজ থেকে মার্কেট ম্যাচুরিটি, মার্কেট যখন স্টেবল হবে, ম্যাচুর অবস্থা যাবে, তারপর টু ইভেনচুয়াল ডিক্লাইন, তারপরে এই টেকনোলজি যখন শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা, পুরো জিনিসটা ডিউ টু দ্য র্যাপিডলি ইনক্রিজিং রেটস অফ ইনোভেশন, যেহেতু আমাদের এখন ইনোভেশন ইজ ইনক্রিজিং, অলমোস্ট এভরি সেক্টর দেয়ার ইজ ইনোভেশন, especially for the electronics, telecommunication, pharmaceuticals. So the products are very shorter period of time, their life are very shorter period of time. So for example the mobile phone, প্রতি বছর বছর মোবাইল ফোনের কি হচ্ছে, ডিজাইন চেঞ্জ হচ্ছে, নতুন নতুন প্রোডাক্ট আসছে, নতুন আপগ্রেডিং আসছে। তাহলে এক্সিস্টিং যে প্রোডাক্ট তার লাইফ সাইকেল ভেরি শর্ট। সো সব কোম্পানি এখন নিউ নিউ প্রোডাক্ট নিয়ে আসছে, তারপরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে নিউ নিউ ড্রাগ বা ওষুধ চলে আসছে, ভ্যাকসিন চলে আসছে। তো সেজন্য এই সমস্ত ইন্ডাস্ট্রিতে আমার প্রোডাক্টের লাইফ সাইকেল হচ্ছে ভেরি শর্ট। এই শর্ট লাইফ সাইকেলেও আমরা কিভাবে আমাদের টেকনোলজিকে ম্যানেজ করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। সো দ্য টেকনোলজি লাইফ সাইকেল ইজ ফোকাসড প্রাইমারি অন দ্য টাইম অ্যান্ড দ্য কস্ট অফ ডেভেলপমেন্ট। তোমার টাইম কি লাগবে, কস্ট কি লাগবে, রিলেটেড টু দ্য প্রজেক্টেড প্রফিট, এবং আলটিমেটলি তুমি যে প্রোডাক্ট বানালা বা সেটা মার্কেটে সেল করলা, এবং তোমার যে ইনভেস্ট করলা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, সেটা রিকভার হচ্ছে কিনা, তুমি কি পরিমাণ প্রফিট করো, সেই জিনিসটা আমরা দেখবো। সো টিএলসি, টেকনোলজি লাইফ সাইকেল, ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ হ্যাভিং 4 ডিস্টিংক্ট ফেজেস। 4টা ফেজ আছে টেকনোলজি লাইফ সাইকেলে। এটা জানা খুব ইম্পর্টেন্ট। টেকনোলজি লাইফ সাইকেল খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের জানতে হবে। সো এই যে প্যাটার্ন, তুমি একটা প্যাটার্ন, প্রেডিক্টেড প্যাটার্ন তুমি জানো অলরেডি এরকম হবেই সব টেকনোলজির ইন জেনারেল। কারো লাইফ সাইকেল রিলেটিভলি শর্ট হবে, কারো লঙ্গার হবে, বাট এই ফেজ গুলো হবেই, এটা মোটামুটি জানা আছে সবারই। বাট প্রেডিকশনটা, তুমি টাইমটা কত হবে। সো প্রেডিক্টেবল প্যাটার্ন ফলোড বাই এ টেকনোলজিক্যাল ইনোভেশন। টেকনোলজিক্যাল যখন আমরা ইনোভেশন করি, ফ্রম ইটস ইনসেপশন এন্ড ডেভেলপমেন্ট, মানে শুরু থেকে টু দ্য মার্কেট স্যাচুরেশন, যে পর্যন্ত মার্কেট ম্যাচুরিটি হয়ে যাবে, এন্ড দেন রিপ্লেসমেন্ট, তার মানে নতুন একটা প্রোডাক্ট আসবে। তাহলে এই শুরু থেকে শেষ পর্যন্ত যে জিনিসটা, এটাকে আমরা টেকনোলজিক্যাল লাইফ সাইকেল বলে থাকি। তাহলে দেখো 4টা এখানে ফেজ দেয়া আছে, স্টার্টিং উইথ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, তাই না? আর&ডি, তুমি একটা নতুন টেকনোলজি ডেভেলপ করার সময় তুমি আর&ডি করো, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করো, ডেভেলপ করো। ডেভেলপমেন্ট স্টেজের পর যখন ডেভেলপমেন্ট স্টেজ ওকে, গিভ ইউ দ্য বেটার রেজাল্ট, দেন ইউ গো ফর দ্য এসেন্ট। তার মানে তুমি চালু করলা, তোমার প্রোডাক্ট মার্কেটে ছাড়লা, মার্কেটে আসলো, লোকজন ইউজ করলো, একটা সার্টেন টাইম পর এটা ম্যাচুর হয়ে যাবে, টেকনোলজিটা সবাই কিনবে। এরপরে একটা সার্টেন টাইম পরে যে ম্যাচুরিটি স্টেজ যখন পার হয়ে যাবে, টেকনোলজি কোয়াইট ওল্ড, তখন এটা ডিক্লাইনিং ফেজে চলে যাবে। কারণ কি, সে তখন লোকজন আর এটা কিনবে না। কারণ কি, অল্টারনেট নিউ প্রোডাক্ট চলে আসছে, নিউ টেকনোলজি চলে আসছে, এর ফলে ওটা ডিক্লাইনিং ফেজে চলে যাবে। তাহলে এই 4টা ফেজ হচ্ছে টেকনোলজি ডেভেলপমেন্টের জন্য, টেকনোলজি লাইফ সাইকেলের জন্য 4টা ফেজ, এবং এটা জানতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। সো আমরা যদি এটা গ্রাফ আকারে দেখি, তাহলে ফার্স্ট হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। দেখো রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের যে এরিয়াটা দেয়া আছে এখানে, দেখা যাচ্ছে আর&ডি, এই যে এখানে। জি স্যার। জি স্যার। তাহলে আর&ডি তে হচ্ছে কি, তোমার
টাইম টাইম এটা এই এক্সিস হচ্ছে টাইম, আর এই এক্সিস হচ্ছে তোমার কস্ট বা মানি। তাহলে R&D তে কি হচ্ছে, তুমি মানি কি তুমি আর্ন করছো না মানি দিচ্ছ? স্যার দিচ্ছি। দিচ্ছ, কারণ কি নেট নেগেটিভ। এটা যদি আমরা জিরো ধরি, উপরে হচ্ছে পজিটিভ, নিচে হচ্ছে নেগেটিভ, তার মানে তুমি মানি আসলে ইনভেস্ট করতেছো। R&D হচ্ছে ইনভেস্ট 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 ইউ টাইম, ইউ ইনভেস্ট ইউর টাইম এন্ড ইউ ইনভেস্ট ইউর মানি। তাহলে এই R&D ফেজ হচ্ছে তোমাকে ইনভেস্ট করবে, এটা হচ্ছে তুমি নেগেটিভ, তার মানে তুমি গেইন করতেছো, মানি দিচ্ছ। তারপরে R&D যখন ওকে হয়ে গেল, তুমি অ্যাসেন্ট ফেজ যাচ্ছ, তার মানে তখন তুমি আস্তে আস্তে সেটা মার্কেটে প্রোডাক্টটা দিচ্ছ, লোকজন কিনছে, তোমার মার্কেট থেকে তুমি প্রফিট আসতেছে, আস্তে আস্তে তোমার তুমি ইউ আর আর্নিং ইউর মানি। দিস ইজ দ্য বিজনেস ফেজ। এখন সার্টেন টাইম পরে এটা ম্যাচিউর স্টেটে চলে আসবে। তাহলে ওখানে ওই পর্যন্ত যাওয়ার পরে আর বাড়বে না তার দাম বা তার প্রফিট আর বাড়বে না। হ্যাঁ, সার্টেন টাইম পরে সে ম্যাচুরিটি স্টেজে চলে যাবে। তারপরে এরপরে লোকজন আর কিনবে না। হ্যাঁ, এটা হচ্ছে ভাইটাল লাইফ। এরপরে সে ডিক্লাইনিং ফেজে চলে যাবে। আলটিমেটলি সে এক সময় পরে এই টেকনোলজি আর থাকবে না। এটাই হচ্ছে টেকনোলজিক্যাল লাইফ সাইকেল, এবং এটার সাথে আমরা বিজনেসের সঙ্গে এটা রিলেট করতে পারি, আমাদের প্রফিটের সঙ্গে রিলেট করতে পারি, আমাদের ইনভেস্টমেন্টের সাথে আমরা রিলেশন করতে পারি এটাকে। তাহলে ইনিশিয়াল হচ্ছে R&D তে তোমাকে ইনভেস্ট করতে হবে, অ্যাসেন্ট ফেজে তুমি শুরু করলা, শুরু করে প্রফিট গেইন করা শুরু করলা, ম্যাচিউর স্টেটে গেলা, সেল করলা, তারপরে তুমি আলটিমেটলি এট সার্টেন টাইম পরে এটা ডিক্লাইনিং ফেজে চলে যাবে, নতুন প্রোডাক্ট চলে আসবে, নতুন টেকনোলজি চলে আসবে। এটাই মোটামুটি জেনারেল ট্রেন্ড। সব প্রোডাক্ট বা সব সার্ভিসের ক্ষেত্রে এটা জেনারেল ট্রেন্ড এভাবে হয়। কারণ কারো ক্ষেত্রে টাইমটা বেশি লাগে, কারো ক্ষেত্রে টাইম কম লাগে, কারো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বেশি, কারো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কম, এটাই। বাট জেনারেল যে ট্রেন্ড টেকনোলজি লাইফ সাইকেলের, এটা এরকমই। এই চারটা ফেজ থাকে সব সব প্রোডাক্টেরই, সব টেকনোলজিরই। এটা ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। জি স্যার। ওকে, তো এটা আমরা জানবো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এগুলো আমরা ডিসকাস করেছি অলরেডি। R&D ফেজে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফেজে কি হয়, তুমি এই ইউ আর ইনভেস্টিং ইউর মানি ফার্স্ট, দেন ওয়ান্স ইউ গেট দ্য স্ট্যান্ডার্ড, দেন ইউ গো ফর দ্য অ্যাসেন্ট ফেজ। অ্যাসেন্ট ফেজে তুমি প্রোডাক্ট সেল করা শুরু করলা, কোম্পানি ক্রিয়েটস, দেন ইউ প্রমোশন, অল দিস বিজনেস থিং ইউ শুড স্টার্ট করলা। তারপর হচ্ছে ম্যাচুরিটি ফেজে চলে যাবে, যখন সবাই কিনবে, টেকনোলজি অলরেডি ওয়েল এস্টাবলিশড, মার্কেটে সবাই জানে। তারপরে হচ্ছে ডিক্লাইনিং ফেজে চলে যাবে। ডিক্লাইনিং ফেজ, এই ফেজে হচ্ছে ইনএভিটেবল, এটা হবেই। একটা সার্টেন টাইম পরে এই প্রোডাক্টটার কেউ কিনবে না, তখন নতুন প্রোডাক্ট কিনবে। তো কেউ কি একটা এক্সাম্পল দিতে পারবা এরকম টেকনোলজি লাইফ সাইকেলে আমরা যেটা বললাম, প্রোডাক্ট, সার্ভিস, টেকনোলজি, যেটাই হোক না কেন, একটা এক্সাম্পল কি দেওয়া যাবে? বলো দেখি, কে পারবে? কে বলবে? প্রোডাক্টটি স্যার এরকমই না স্যার, যে আমি একটা মানি ইনভেস্ট করলাম, তারপরে সেখান থেকে হ্যাঁ, মানি ইনভেস্ট করলো, রাইট। হ্যাঁ, তাহলে এটা স্যার এটা কি ঘোড়ার গাড়ির সাথে তুলনা করা যায়? বলো, হ্যাঁ বলতে পারো কিভাবে কি হচ্ছে। ঘোড়ার গাড়ি তো স্যার এক সময় অনেক বেশি চলছে, কয়েক হাজার বছর আগে। তারপরে আবার এখন ইঞ্জিন আবিষ্কার হওয়ার পরে তো এটা চলে গেছে টেকনোলজি উন্নত হওয়ার কারণে। রাইট, বলতে পারো। হ্যাঁ, বিভিন্ন প্রোডাক্ট হতে পারে, বিভিন্ন টেকনোলজি, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, একটু টাইমের পরে থাকবে না। বাট আমরা এখানে দেখতেছি যে অপারেশন ম্যানেজমেন্ট বা বিজনেস সেন্সের ক্ষেত্রে দেখলাম যে তুমি যদি কোনো একটা নতুন টেকনোলজি মার্কেটে আনতে চাও, ইনিশিয়ালি তোমাকে ইনভেস্ট করতে হবে, তুমি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করবা। ফর এক্সাম্পল, তুমি একটা মোবাইল ফোন আনবা মার্কেটে, তাই না? তাহলে ফার্স্টে তোমাকে তোমার টেকনোলজিকে তোমার ডেভেলপ করতে হবে, বিল্ড করতে হবে। তারপর তুমি সার্টেন টাইম পরে সেটা মার্কেটে আনলা, সার্টেন টাইম পর্যন্ত লোকজন কিনলো, মার্কেট ক্রিয়েট হলো, তারপরে কি অন্য প্রোডাক্ট চলে আসবে, এই প্রোডাক্ট আর কিনবে না, আলটিমেটলি এটা ডিক্লাইনিং ফেজে চলে যাবে। তো এইভাবে মোটামুটি সাইকেল চলতে থাকবে। যে কোনো প্রোডাক্ট হতে পারে, যে কোনো টেকনোলজি হতে পারে, ঠিক আছে? এখন তুমি যদি খেয়াল করো, এরকম অনেক অনেক এক্সাম্পল তুমি দেখতে পারবা যে কিছু কিছু প্রোডাক্ট আগে ছিল, এখন নাই, বা সামনে এরকম কিছু প্রোডাক্ট আসবে যেটা এখন আর নাই, এখন অলরেডি আমি জানি না কি এরকম নিউ প্রোডাক্ট সামনে আসবে, নিউ টেকনোলজি সামনে আসবে।
তাই না? জি জি স্যার। স্যার। সো এই ফেজ গুলো যেটা আমাদের জানা দরকার, একটা হচ্ছে ডেভেলপমেন্ট ফেজ, আর&ডি যেটা বলি আমরা, বেসিক টেকনোলজি ডেভেলপ করবা। হ্যাঁ, তুমি নতুন জিনিস ডেভেলপ করলা। তারপরে হচ্ছে টেকনোলজি অ্যাপ্লিকেশন, যেটা যে টেকনোলজি ডেভেলপ করলা তার অ্যাপ্লিকেশন কি হবে, কোন কোন সেক্টরে সে কাজে লাগবে। অ্যাপ্লিকেশন ঠিক করলা, করার পর যে প্রোডাক্ট বানালা, সেই প্রোডাক্ট লঞ্চ করলা, হ্যাঁ, শুরু হয়ে গেল তোমার মার্কেটিং। তারপর হচ্ছে গ্রোথ, হ্যাঁ, তার মানে হচ্ছে মার্কেট লোকজন সবাই দেখলো, কিনলো, হ্যাঁ, তোমার গ্রোথ হচ্ছে। গ্রোথ হওয়ার পর তুমি প্রোডাক্ট সেল যখন মোটামুটি স্যাচুরেশনে চলে আসবে, হ্যাঁ, সেল আর বাড়বে না, তখন তুমি বুঝবে যে হ্যাঁ, তোমার এই টেকনোলজি বা এই প্রোডাক্ট ম্যাচিউর স্টেজে চলে গেছে, আর বাড়বে না। এখন আফটার সাম টাইম পরে সেটা কমে যাবে, কারণ কি অল্টারনেট টেকনোলজি চলে আসছে। তো এইগুলো মোটামুটি কমন ফেজ, টেকনোলজি লাইফ সাইকেলের কমন ফেজ, এগুলো আমাদের জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা। আচ্ছা, এখন হচ্ছে টেকনোলজি অ্যাডপশন লাইফ সাইকেল। মনে করো একটা প্রোডাক্ট লাইফ সাইকেল তো বুঝলাম, যে শুরু হলো শেষ হলো। এখন এই লাইফ সাইকেলের মধ্যে হচ্ছে অ্যাডপশন লাইফ সাইকেল। অ্যাডপশন মানে কি? অ্যাডপশন ধারণ মানে কি? করেন স্যার, মানে ধারণ মানে করা, হ্যাঁ, খাপ ধারণ করা, খাওয়ানো। খাপ খাওয়ানো। হ্যাঁ, এখন দেখতে হবে কোন স্টেজে গিয়ে কারা কারা কি ধরনের প্যাটার্ন আছে, যে এই টেকনোলজি আমি ডেভেলপ করলাম, মানে টেকনোলজি ডেভেলপমেন্ট করার পরে অ্যাডপশনের একটা লাইফ সাইকেল আছে আবার। হ্যাঁ, কোন স্টেজে গিয়ে কি কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে, যে কত পার্সেন্ট সে ধারণ করতে পারে। হ্যাঁ, যেমন এখানে একটা দেয়া আছে এক্সাম্পল, যে ফার্স্ট হচ্ছে ইনোভেশন স্টেজ। হ্যাঁ, যে আর্লি মার্কেট, হ্যাঁ, তখন তুমি মাত্র রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করলা, ইনোভেশন করছো। হ্যাঁ, আর্লি অ্যাডপ্টার, সবাই এটা এখনো কিনে নাই, কিছু কিছু লোকজন যারা আছে, তারা যারা বুঝতে পারলো যে এই টেকনোলজি ভালো, এটা কাজে আসবে, ভিশনারি যারা, তারা হচ্ছে মোটামুটি টেক এনথুজিয়াস্ট। হ্যাঁ, টেক এনথুজিয়াস্ট মানে নতুন নতুন টেকনোলজি বা যারা নিয়ে কাজ করতে চায়। হ্যাঁ, এই ধরনের লোকজন আছে যারা কি করবে, আর্লি মার্কেট মানে মার্কেটে যাওয়ার আগে বা মার্কেটে যখন যাচ্ছে, তখন ওরা এই প্রোডাক্ট বা এই জিনিস ওরা নিয়ে ওদের নিজের কাজে লাগাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে একটা ভাগ আছে চেজম, মানে হচ্ছে যারা ভিশনারি, যারা আর্লি অ্যাডাপ্টার হলো, তারপরে আবার কিছু লোক থাকবে যারা আর্লি মেজরিটি, তারা মোটামুটি বুঝে গেছে এই টেকনোলজি কাজে আসবে, তখন তারা ওটা অ্যাডপ্ট করলো। এদেরকে বলি আমরা প্র্যাগম্যাটিস্ট। যারা নতুন জিনিস নিয়ে তোমার কাজ করতে চায়। মনে করো নতুন টাইপের ডিভাইস, নতুন টাইপের মোবাইল ফোন, নতুন টাইপের টেকনোলজি, নতুন টাইপের সফটওয়্যার নিয়ে ওরা কাজ করতে চায়। ওরা হচ্ছে দেখতে চায় কিরকম, এরকম কিছু লোক আছে। এদেরকে বলা হচ্ছে 34% লোক যদি হয়, তাহলে এরা হচ্ছে মোটামুটি নিয়ে কাজ করতে চায়। এখন মোটামুটি এখন ম্যাচিউর হয়ে গেছে। ম্যাচিউর হওয়ার পরও কিছু লোক থাকবে কনজারভেটিভস, যারা মোটামুটি কনজারভেশন, তারা ইজিলি নিবে না, গ্রহণ করতে চায় না, বাট তারাও মোটামুটি এটা অ্যাডপ্ট করা শুরু করলো। তারা চিন্তা করলো যে হ্যাঁ, এই টেকনোলজি তো ভালো, আমার কাজে আসবে। তো শুরুতে তারা নেয় নাই, বাট এখন তারা নিচ্ছে। বাট যখন তারা নিচ্ছে, তখন টেকনোলজি অলরেডি ইন দা ডিক্লাইনিং ফেজে আছে। কারণ কি, এই টেকনোলজি বেশি দিন থাকবে না, অন্য নতুন প্রোডাক্ট চলে আসবে, নতুন টেকনোলজি চলে আসবে। বাট কিছু লোক আছে ওরা শুরুতে নিবে না, তারা যখন নেওয়া শুরু করলো তখন অলরেডি ইন দ্য ডিক্লাইনিং ফেজ। এরকমও কিছু লোক আছে। আরো কিছু লোক আছে স্কেপটিক্স, মানে ওরা সন্দেহবাতিক আছে, ওরা নিবেই না কোনো টেকনোলজি। মনে করো ফার্স্টে ওদের কাছে যখন অ্যাপ্রোচ করা হলো, ওরা নিচ্ছে না, ওরা এগ্রি করে না। বাট লাস্ট মোমেন্টে ওরা দেখলো যে হ্যাঁ, সবাই ইউজ করতেছে, তো ওরাও তখন ওই টেকনোলজি ইউজ করা শুরু করলো। আর ওরা যখনই শুরু করতে যাচ্ছে, তখন টেকনোলজি অলরেডি ইন দা ডিক্লাইনিং ফেজ। তো ডিক্লাইনিং ফেজের কারণে কিছুদিন পর টেকনোলজি স্টপ হয়ে যাবে। হ্যাঁ, তো এই ধরনের লোকজনকে আমরা বলি ল্যাগার্ডস, মানে যারা শেষে গিয়ে এটাকে টেকনোলজিকে ধারণ করার চেষ্টা করে। এটা হচ্ছে টেকনোলজি অ্যাডপশন লাইফ সাইকেল। হ্যাঁ, তাহলে টেকনোলজি অ্যাডপশন যে করবা, লোকজন যে টেকনোলজি নিবে, তাহলে এইদেরকে আবার ক্যাটাগরি অনুযায়ী এইভাবে ভাগ করা যায়। তাহলে একটা হচ্ছে ইনোভেটর, যারা ইনোভেট করতে চায়, তারা সবার আগে নতুন টেকনোলজি নিবে। যারা ভিশনারি, যারা বুঝে নতুন টেকনোলজি নিয়ে ফিউচারে বুঝে, ওরাও কিছু আছে। প্র্যাগম্যাটিক্স, যারা নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করতে চায়, প্র্যাগম্যাটিক্স ওরা ইনিশিয়ালি নিবে। তারপরে হচ্ছে কনজারভেটিভরা যখন শুরু করবে, তখন টেকনোলজি অলরেডি ম্যাচিউর হয়ে গেছে, আর কিছুদিন পর এটা শেষ হয়ে যাবে। এবং এরপরে আরো কিছু আছে স্কেপটিক্স, ওরা সবসময় সন্দেহবাতিক, ওরা প্রথমে
কোনোভাবেই নিবে না, বাট শেষে দেখলো দেখলো যে সবাই ইউজ করতেছে, সো ওদেরকে ইউজ করতে হবে। বাট ওরা যখন শুরু করে দিল তখন অলরেডি টেকনোলজি ইন দা ডিক্লাইনিং ফেজ। সো এইগুলোকে বলে থাকি আমরা টেকনোলজি অ্যাডপশন লাইফ সাইকেল। হ্যাঁ, ক্লিয়ার সবার এটা টেকনোলজি অ্যাডপশন লাইফ সাইকেলটা? জি স্যার। যদি আরেকবার দেখি এখানে একই জিনিস, ফার্স্টে পেজ হচ্ছে ইনোভেটর, তারা একবারে টেকনোলজি নিউ টেকনোলজি শুরুতেই ওরা কাজ করবে। তারপর হচ্ছে আর্লি অ্যাডপ্টার, যারা শুরুতে নিবে। তারপর আর্লি মেজরিটি, ওরা যখন ইউজ করা শুরু করলো তখন টেকনোলজি অলরেডি ম্যাচিউর স্টেটের কাছাকাছি চলে আসছে। তারপর হচ্ছে লেট মেজরিটি, শেষের দিকে অলরেডি। আর হচ্ছে ল্যাগার্ড, ল্যাগার্ড মানে ওরা কোনোভাবেই শুরুতে নিচ্ছে না, শেষে যখন নিচ্ছ তখন অলরেডি ইন দ্য ডিক্লাইনিং ফেজ। তাহলে এই ধরনের লোক বা এই ধরনের বিজনেস আমাদেরও আছে। হ্যাঁ, তো আমাদের দেখতে হবে আমরা কোন পর্যায়ে পড়ি, বা আমাদের বিজনেস যে বিজনেসের ক্ষেত্রে আমরা যে টেকনোলজি অ্যাডপ্ট করি সেটা কোন স্টেজে আছে। আমরা কি ইনোভেটর, আমরা কি আর্লি অ্যাডপ্টার, আমরা কি আর্লি মেজরিটি, আমরা কি লেট মেজরিটি, নাকি আমরা হচ্ছে ল্যাগার্ড। তো আমরা যদি ল্যাগার্ড হয়ে থাকি তাহলে বুঝতে হবে যে আমাদের খুব বেশি সুবিধাজনক অবস্থায় আমরা নাই, কারণ কি এই টেকনোলজি অলরেডি ডিক্লাইনিং ফেজে আছে, আমরা এটা নিয়ে বেশি দূর যেতে পারবো না। সবচেয়ে বেটার হচ্ছে আর্লি অ্যাডপ্টার বা ইনোভেটর যারা, কারণ ওরাই এটা টেকনোলজির বেনিফিটটা সবচেয়ে বেশি পাবে। ঠিক আছে, বোঝা গেল? জি স্যার। জি স্যার। আচ্ছা, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্যার কিছু শেয়ার না করুন। স্যার। না এখন স্যার। দেখা যাচ্ছে? এখন আবার দিলাম। জি স্যার। জি স্যার, এখন স্যার, আসছে। এখন জি আসছে। স্যার দেখুন। আচ্ছা, ওকে, হ্যাঁ। তাহলে অ্যাডপশন লাইফ সাইকেল তো আমরা বুঝলাম, তাই না? তাহলে এটা দেখে আমাদের ডিসাইড করতে হবে আমরা কোন স্টেজে আছি। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল করব। এখানে অলরেডি আমরা ডিসকাস করেছি ইনোভেটর কারা, লেট মেজরিটি কারা, লেগার্ড কারা। হ্যাঁ, এগুলো তোমরা পড়লে বুঝতে পারবা। তো এইগুলো হচ্ছে টেকনোলজি লাইফ সাইকেল। টেকনোলজি লাইফ সাইকেল আর টেকনোলজি হচ্ছে
অ্যাডপশন লাইফ সাইকেল, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, তো এটা দেখবা। তারপরে হচ্ছে আমরা যেটা দেখবো হচ্ছে কেস স্টাডি। হ্যাঁ, টেকনোলজি ফেলিউরের কিছু কেস স্টাডি আমরা দেখবো, যেটা দেখে তোমরা মোটামুটি ধারণা করতে পারো যে ঠিক মতো না বোঝার কারণে যে টেকনোলজিতে ফল করে, তার ফলে বিজনেস ফল করে, কোম্পানি ফল করে। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা যদি কিছু দেখি, কোম্পানিজ দ্যাট এক্সপিরিয়েন্স ইনোভেশন সাকসেস। হ্যাঁ, মনে করো কেউ কোনো কোম্পানি ইনোভেশন ওরা খুব আগে আছে, ওরা দে আর থিঙ্কিং দ্যাট দেয়ার সাকসেস উইল বি এভারলাস্টিং। হ্যাঁ, চিন্তা করলো যে হ্যাঁ আমরা যদি ইনোভেশনে আসি আমাদের কোম্পানিটা সার্ভাইভ করবে, অনেকদিন যাবে। হ্যাঁ, বাট দিস ইজ নট দ্য কেস। কারণ কি, as the time passes new technology is coming. So কোনো টেকনোলজি আসলে এভারলাস্টিং হবে না। সো তোমাকে যেটা করতে হবে সেটা বুঝতে হবে যে নতুন কোনো টেকনোলজি যেটা আসতেছে সেটা কি তোমার জন্য বেনিফিশিয়াল নাকি সেটা তোমার জন্য খারাপ। তুমি যদি বুঝতে পারো, তুমি যদি অ্যাডপ্ট করতে পারো টেকনোলজি, যেটা আগে বললাম যে লাইফ সাইকেল যেটা দিলাম অ্যাডপশন, যদি আর্লি অ্যাডপ্ট করতে পারো দেন ইউ ক্যান ডু দ্য বিজনেস। তুমি যদি অ্যাডপ্ট না করো, ল্যাগার্ডের মতো যে শেষ মুহূর্তে যে অ্যাডপ্ট করো, তখন নতুন টেকনোলজি চলে আসবে, তোমার এই টেকনোলজি আর কোনো কাজে আসবে না এবং ইউ উইল বি আউট ফ্রম দ্য মার্কেট। এরকম কিছু কেস স্টাডি আমরা দেখি, আমার মনে হয় অনেকেই জানো এগুলো। জেরক্স, জেরক্সের নাম শুনেছ? ফটোকপি টাইপের। ফটোকপি টাইপ, হ্যাঁ জেরক্স আমরা বলতে চাই, তাই বুঝি আসলে। কারণ কি, ওরাই ফার্স্ট ইনভেনশন করেছে ফটোকপিটা, ওরা ইনোভেটর। তো যদিও আমরা জেরক্স বললে শুধুমাত্র ফটোকপি বুঝি, বাট ফটোকপি একটা ইনভেনশন, বাট ওরা কি ফার্স্টে হচ্ছে পার্সোনাল কম্পিউটার কিন্তু জেরক্সে বানিয়েছিল। ফার্স্ট ডিজিটাল কমিউনিকেশন, ডিজিটাল টেকনোলজি ওরা জেরক্সে নিয়ে আসছিল। বাট আনফরচুনেটলি দে ফোকাস অনলি ইন দ্য ফটোকপি মেশিন। ডিজিটাল কমিউনিকেশনের প্রোডাক্ট ওরা আর যায় নাই, কারণ ওরা তখন বুঝতে পারেনি যে ডিজিটাল কমিউনিকেশনটা সামনে এত বাড়বে। যার ফলে ডিজিটাল কমিউনিকেশনের যে হিউজ টেকনোলজি যে মার্কেট যেটা ছিল ওটা ওরা ধরতে পারে নাই, জেরক্সের ওটা ধরতে পারে নাই, কারণ ওরা ওদিকে মনোনিবেশ করে নাই, ফোকাস দেয় নাই। ওরা শুধু ওদের কপি মেশিন নিয়েছিল, কিন্তু কপি মেশিন তো একসময় গিয়ে শেষ হয়ে গেছে, তাই না? অনেক কোম্পানি যারা আছে পরে শুরু করছে, ওরা ডেভেলপ করে কপি মেশিনে ওরা মানে বিজনেস করলেন। তাহলে জেরক্সের যেই সম্ভাবনা ছিল, হ্যাঁ, যার ফলে ওরা আর করতে পারে না বিজনেস। সো এটা একটা কেস স্টাডি, ইভেন দো দে আর দ্য আর্লি ইনোভেটর বাট দে ক্যানট ডু বিজনেস ইন their digital communication and PC market failed, কারণ তারা বুঝতে পারে না যে এই ডিজিটাল কমিউনিকেশন বিজনেসের সামনে আসবে। তারা তাদের কপি মেশিন নিয়েছিল, বাট কপি মেশিন তো বেশি দিন লাস্টিং করে নাই, অন্য কোম্পানি চলে আসছে, নতুন টেকনোলজি চলে আসছে। সো এটা হচ্ছে একটা কেস স্টাডি, জেরক্সের থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। তারপরে হচ্ছে কোডাক। কোডাকের নাম শুনেছ? না স্যার, এটা শোনা হয়নি। না স্যার। আর কেউ শুনে নাই? জি স্যার, ওই যে ছবি তুলে ফিল্ম ফিল্ম বানাইতে। ফিল্ম বানাতে, হ্যাঁ। তোমরা অনেক ছোট ছিল তাহলে, আমাদের সময় কোডাক অনেক পপুলার ছিল। কারণ কি, ক্যামেরাতে স্যার, যে নেগেটিভ যেটাকে বলে স্যার, নেগেটিভ। কোডাক, হ্যাঁ, কোনিকা, এটা ফুজি ফিল্মেরটা দেখছিলাম স্যার। ফিল্ম, হ্যাঁ ফুজি ফিল্ম, এরকম। হ্যাঁ, কোডাক ছিল পাইনিয়ার। কোডাক ছিল ডিজিটাল ক্যামেরা, ওরা পাইনিয়ার ছিল। হ্যাঁ, ওখানে ফার্স্টে শুরু করেছিল। বাট কোম্পানির যে সিইও বা ম্যানেজমেন্ট, ওরা পাত্তা দেয় নাই যে ইঞ্জিনিয়ার যে ডেভেলপ করেছে ডিজিটাল ক্যামেরা, ওরা পাত্তা দেয় নাই। যার ফলে যে ডিজিটাল ক্যামেরায় যে পরবর্তীতে রিভলিউশন হচ্ছে, হ্যাঁ, তো ওই বিজনেসটা আর প্রোডাক্ট ধরতে পারে নাই।
অন্য কোম্পানি এসে ইনভেস্ট করে ডিজিটাল ক্যামেরা চলে গেছে। তো যার ফলে প্রোডাক্ট তখন শুধুমাত্র ওই যে ফিল্মের মধ্যে ছিল। প্রোডাক্ট তখন ওই যে ডেভেলপিং ফিল্ম বিজনেসে ছিল, কারণ ওরা মোটামুটি নাম্বার 1 এর দিকে ছিল বা টপ মোস্ট ছিল যাদের এই যে ফিল্ম বিজনেস। বাট কি হলো, এরপরে তো ডিজিটাল টেকনোলজি চলে আসছে, ডিজিটাল ফটোগ্রাফি, যার ফলে এখন আর কেউ যে ফিল্মের যে ক্যামেরা সেটা আর কি ইউজ করে না, তাই না? ওই বিজনেস এখন নাই, খুব কম। এর ফলে কি হলো, ডিজিটাল যদিও যে ওদের ডিজিটাল ক্যামেরা ওখানে ইনভেনশন হয়েছে, বাট প্রোডাক্ট আর এই বিজনেস করতে পারে নাই, তাই না? ডিজিটাল ফটোগ্রাফি এখন অন্যদিকে চলে আসছে, ফেসবুক এখন করতেছে ডিজিটাল ফটোগ্রাফি বিজনেস। সো প্রোডাক্ট যেটা চিন্তাও করে নাই, এবং আলটিমেটলি প্রোডাক্ট ওই বিজনেস থেকে আর কিছুই করতে পারে নাই, দে ফেইলড। তো সেজন্য তারা যদিও আর্লি ইনোভেটর, বাট বিজনেস ওরা করতে পারে নাই, বিকজ অফ দ্য রং ডিসিশন, দে ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। তো এটা গেল প্রোডাক্টের একটা কেস স্টাডি এক্সপিরিয়েন্স। এরকম আরো আছে। আর ওই দেখি নোকিয়ার নাম শুনছো? জি স্যার। কি করে নোকিয়া? মোবাইল কোম্পানি স্যার। নোকিয়া মোবাইল কোম্পানি। প্রথম দিকে ছিল নোকিয়া ছিল ওয়ার্ল্ডের লার্জেস্ট জি স্যার। টপ মোস্ট কোম্পানি জি স্যার। সেলুলার। এখন নোকিয়া হচ্ছে সেলুলার কোম্পানি ছিল, হ্যাঁ তখন, হ্যাঁ। বাট ওরা কি করলো ফার্স্ট, হ্যাঁ তারা ফার্স্ট ছিল যে সেলুলার নেটওয়ার্ক বানানোতে, ফিনল্যান্ডের কোম্পানি, টপ কোম্পানি ছিল ওয়ার্ল্ডের। বাট এরপরে যে কমিউনিকেশন যে ডাটা ড্রিভেন হবে, এটা ওরা বুঝে নাই, তাই না? কারণ সেলুলার যে কোম্পানিগুলো ছিল, মোবাইলগুলো ছিল, ওখানে তো ডাটা সিস্টেম ছিল না। তো এখন যে ডাটাবেস হবে, ডাটার উপর বেস করে তুমি তোমার মোবাইল সিস্টেম দ্বারা হবে, সেটা ওরা বুঝে নাই বা ওরা কনসেন্ট্রেট করে নাই। যার ফলে আইফোন যখন চলে আসছে, আইফোনে যখন চলে আসলো, সফটওয়্যার যখন চলে আসলো, হ্যাঁ, তখন নোকিয়া ইজ আউট ফ্রম দ্য বিজনেস। তো তাহলে যদিও ওয়ার্ল্ডের তোরা 1 নম্বর ছিল ওরা সেলুলার মোবাইল কমিউনিকেশনে, বাট আইফোন যখন চলে আসলো, নিউ টেকনোলজি চলে আসলো, ডাটাবেস চলে আসলো, সফটওয়্যার বেসড, টাচ স্ক্রিন বেসড, নোকিয়া এটা আর কনসেন্ট্রেট করে নাই। হ্যাঁ, নোকিয়া এই ফিল্ডে আসে নাই। ওরাদের সেলুলার নেটওয়ার্ক নিয়ে ছিল, যদিও ওরা নাম্বার 1 ছিল, বাট এট দ্য এন্ড নোকিয়া ইজ আউট অফ দ্য বিজনেস। তো এখান থেকে জানার অনেক কিছুই আছে। কোনো টেকনোলজি এভারলাস্টিং না। টেকনোলজি যেটা আছে এটা ম্যাচিউর স্টেজে যদি চলে যায়, তারপরে সে ডিক্লাইনিং ফেজে যাবেই। সে অন্য টেকনোলজি এসেই তোমার এইটা নিয়ে নিবে, অন্য কোম্পানি এসে নিয়ে নিবে, অন্য মেথড এসে তোমার নিয়ে নিবে। তো এটা হচ্ছে নোকিয়ার লেসন, নোকিয়ার কেস স্টাডি থেকে লেসন লার্ন করে অনেক কিছু আছে। ব্লকবাস্টারের নাম শুনেছো? জি স্যার। কি করে ব্লকবাস্টার? ডিভিডি বানাইতো স্যার। হ্যাঁ, ডিভিডি বানাইতো, রাইট। হ্যাঁ, ডিভিডি বানাইতো, ডিভিডি। তারপরে মেইনলি হচ্ছে ইনিশিয়ালি ওরা তো ভিডিও ক্যাসেট প্লেয়ার দিয়েছিল, ভিএইচএস। তো তোমরা দেখছো কিনা ভিডিও ক্যাসেট? দেখছো তোমরা ভিডিও ক্যাসেট? সেটাতে ভিসিআর এর মধ্যে যেটা ভিসিআর, হ্যাঁ ভিসিআর, হ্যাঁ আগে যেটা ছিল আর কি, হ্যাঁ ডিভিডির আগে। হ্যাঁ, তখন এই যে ভিসিআর এর যুগ ছিল, তখন এই যে ব্লকবাস্টার ওরা ছিল পাইনিয়ার। আর আরেকদিকে হচ্ছে নেটফ্লিক্স ছিল। নেটফ্লিক্স এখন জানো, তাই না? জি স্যার। নেটফ্লিক্স তো এখন আসছে। এখন আছে। এখন নেটফ্লিক্স আগেও ছিল, হ্যাঁ এখন যেহেতু নাম্বার 1, এখন না। আগে ওরা ছিল, ওরা রেন্টাল বিজনেস করতো, ওরা যে ডিভিডি এগুলো রেন্ট করতো নেটফ্লিক্স। তো নেটফ্লিক্সের যে সিইও, উনি যে ব্লকবাস্টারের যে সিইও, উনিকে অফার দিয়েছিলেন যে একসাথে কাজ করার জন্য। কিন্তু যে ব্লকবাস্টার তখন আর এই যে নেটফ্লিক্সের যে অনলাইন বিজনেস বা ডিস্ট্রিবিউশন বিজনেসে ওরা রাজি হয় নাই। তো আলটিমেটলি কি হচ্ছে এখন, ব্লকবাস্টার ইজ আউট ফ্রম দ্য মার্কেট, নেটফ্লিক্স ইজ এনজয়িং দ্য বিজনেস, রাইট? সো টেকনোলজি যদি না বুঝো বা না যদি বোঝা যায়, যদি অ্যাডপ্ট না করো,
then you cannot do business for the everlasting period of you cannot do business. এক সময় তুমি যে টেকনোলজি কাজ করতেছো ওই টেকনোলজি অবসলিট হয়ে যাবে, নতুন টেকনোলজি এসে নিয়ে নিবে। তো এটা একটা কেস, ব্লকবাস্টারের কেস থেকে আমরা বুঝতে পারি যে নেটফ্লিক্স এখন হচ্ছে জমজমাট অবস্থা, বাট হু নোজ নেটফ্লিক্সে কয়েকদিন পর চলে যাবে, নোবডি নোজ। এগুলো আমাদের মোটামুটি এ হচ্ছে কেস স্টাডি গুলো। আরেকটা ছিল হচ্ছে বর্ডারের নাম শুনেছো? না স্যার। বর্ডার হচ্ছে বইয়ের দোকান, বই। এখন কি আমরা বই কোত্থেকে কিনি? অ্যামাজন থেকে কিনি, তাই না? অনলাইন বুক অর্ডার জি স্যার, দিলে অ্যামাজন সেল থেকে টেল স্যার। করে অনলাইন ইবে অ্যামাজন অনলাইন মানে তুমি ইজিলি কিনতে পারো। আর বর্ডার ছিল এরকম বুক স্টোর, টপ মোস্ট বুক স্টোর ছিল, টপ ক্লাস। ওদের মোটামুটি সব জায়গায় ওদের ব্রাঞ্চ ছিল, স্টোর ছিল, কারণ ওদের অনেক কালেকশন ছিল। তাহলে বর্ডার যেটা করলো, ফার্স্ট বুক স্টোর ওরা করেছিল 1971-এ, এবং এরা কি করলো, ফিজিক্যাল স্টোর ছিল ওদের, হ্যাঁ, ওখানে গিয়ে তুমি বই কিনতে হবে। অ্যামাজন যেটা করলো যে অনলাইন ডেলিভারি দেওয়া শুরু করলো, হ্যাঁ। তারপরে বার্নস এন্ড নোবেল ওরা অনলাইন ডেলিভারি দেওয়া শুরু করলো। তো লোকজন কি করলো, এরপর ফিজিক্যাল স্টোরে আর কেউ যায় না, এখন সবাইকে অনলাইনে কিনে, তাই না? তুমি অর্ডার দিলেই তোমাকে ডেলিভারি দিচ্ছে। আলটিমেটলি যে বর্ডারের বিজনেস আর নাই, হ্যাঁ। এবং ইন 2011 অনেক আগে তাও বর্ডার্স ফাইল ফর দ্য ব্যাংক্রাপসি, দেউলি হয়ে গেছে, এবং ওদের 10,000 এমপ্লয়ি নাই। সো যেটা হচ্ছে যে ওরা টেকনোলজি বুঝতে পারে নাই যে সামনে যে মানুষ অনলাইনে বই কিনবে বা ডিজিটাল বুক কিনবে। অ্যামাজনের ডিজিটাল বুক আছে, অ্যাপলেরও আছে ডিজিটাল বুক ছিল, এরকম ডিজিটাল বুক চলে আসবে। ডিজিটাল বুক যদি চলে আসে, মানুষজন তো আর কি ফিজিক্যাল স্টোরে যাবে না। তো ফিজিক্যাল স্টোর, তুমি অনেকগুলো ফিজিক্যাল স্টোর করলা, অনেক লোকজন ইনভেস্ট করলা, অনেক মানি ইনভেস্ট করলা, অনেক লোক এমপ্লয়ি করলা, আলটিমেটলি তোমার বিজনেস তো নাই। সো টেকনোলজি যে চেঞ্জ হচ্ছে এটা আমাকে বুঝতে হবে। টেকনোলজি চেঞ্জ হবে সেটা যদি আমি না বুঝি, আমি যদি আমার এই টেকনোলজি নিয়েই বসে থাকি, তাহলে কিন্তু হবে না। আই ক্যানট রান দ্য বিজনেস ফর দ্য লং টাইম। তো এটাই হচ্ছে লেসন, এগুলোকে লার্ন করতে হবে। এই লেসনগুলো থেকে আমরা যদি বিজনেস করতে চাই বা টেকনোলজির অ্যাডপশন করতে চাই, আমাদেরকে লার্ন করতে হবে যে আমরা যে টেকনোলজি নিয়ে কাজ করতেছি, এই টেকনোলজি কতদিন যাবে, ইট উইল নট লাস্ট ফর এভার। সো আমাকে এটা গেজ করতে হবে মার্কেটে কি হচ্ছে, আউটসাইড ওয়ার্ল্ডে কি হচ্ছে, নতুন টেকনোলজি কি আসতেছে, যেটা কিনা আমার জন্য হুমকি স্বরূপ। আমি কি এই টেকনোলজি নিয়ে নিব? আমি যদি বুঝতে পারি যে আমার এই টেকনোলজি, নতুন টেকনোলজি যেটা আসছে সেটা আমার বিজনেসের জন্য ভালো হবে, ফিউচারে বিজনেস করতে পারবো, উই শুড অ্যাডপ্ট দিস টেকনোলজি নাও এন্ড কন্টিনিউ টু ডু দ্য বিজনেস। আদারওয়াইজ আমরা যদি নতুন টেকনোলজি না নিই, না কাজ করি, আলটিমেটলি উইল বি আউট ফ্রম দ্য বিজনেস। এটা যে কোনো কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রযোজ্য। নট অনলি যে বিজনেস করতে হবে এরকম না, তোমার অফিসের ক্ষেত্রে হতে পারে। তোমার অফিসের কাজকর্ম এখন যেভাবে হচ্ছে, 5 ইয়ার্স লেটার অন্যভাবে হবে। আর তুমি যদি না বুঝো, না করো, তাহলে তোমার কস্ট বেড়ে যাবে, সেক্ষেত্রে ইউ উইল বি ইন দ্য লস। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে? এটা ক্লিয়ার হয়েছে সবার? টেকনোলজি ম্যানেজমেন্ট একটি খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা যদি না বুঝি, টেকনিক্যাল পার্সন, আমরা যদি টেকনোলজি না বুঝি, না বোঝার চেষ্টা করি, তাহলে আসলে ভেরি ডিফিকাল্ট। সো এইভাবে এই টেকনোলজি গুলো, এই কেস স্টাডি গুলো থেকে আমাদের লার্ন করতে হবে, লেসন লার্ন করতে হবে, অনেক কিছু শেখার আছে এখানে। ক্লিয়ার সবার? জি স্যার।